Hello student, welcome to my channel Nasis Tutorial. So student, in the previous video আমরা cell the unit of life এই চ্যাপ্টারের কোষের শেপ, সাইজ অ্যান্ড টাইপস নিয়ে আলোচনা করেছিলাম। টাইপসের মধ্যে নিউক্লিয়াসের গঠন অনুসারে কোষের প্রকারভেদ যে ছিল, অর্থাৎ দুই প্রকার, একটা হচ্ছে প্রোক্যারিওটিক কোষ আর একটা হচ্ছে ইউক্যারিওটিক কোষ। আজকে আমাদের মেন আলোচনার বিষয় হবে প্রোক্যারিওটিক কোষ নিয়ে, অর্থাৎ আজকে আমরা আলোচনা করব প্রোক্যারিওটিক সেল সম্বন্ধে। ওকে, নিউক্লিয়াসের গঠন অনুযায়ী কোষগুলোকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে প্রোক্যারিওটিক কোষ আর একটা হচ্ছে ইউক্যারিওটিক কোষ। প্রো যে কথাটা আছে, এই প্রো কথার মানে হচ্ছে, অর্থাৎ প্রোক্যারিওটিক কোষটাকে যদি আমরা ভাঙি দেখি টার্মটাকে ভেঙে, তাহলে দুটো টার্ম পাবো, একটা হচ্ছে প্রো আর একটা হচ্ছে ক্যারিয়ন। প্রো অ্যান্ড ক্যারিয়ন। প্রো মানে হচ্ছে প্রিমিটিভ, প্রো মানে হচ্ছে প্রিমিটিভ বা আদি, ওল্ড, পুরনো। অ্যান্ড ক্যারিয়ন কথার মানে হচ্ছে কি নিউক্লিয়াস। অর্থাৎ প্রোক্যারিওটিক কোষ কোনগুলো? প্রোক্যারিওটিক কোষ হচ্ছে ওই সমস্ত কোষ যাদের নিউক্লিয়াসটা প্রিমিটিভ টাইপ হয়, অর্থাৎ আদি প্রকৃতির হয়, অর্থাৎ নিউক্লিয়াস সুগঠিত নয়। নিউক্লিয়াস সুগঠিত নয় বলতে নিউক্লিয়াসে আমরা চারটা অংশ পাই: নিউক্লিয় পর্দা, নিউক্লিয় লাস, নিউক্লিয় রস অ্যান্ড নিউক্লিয় জালি। এই যে চারটা অংশ আছে, এই চারটা অংশ যথা উপযুক্তভাবে থাকে না, ওই সমস্ত কোষগুলোকে আমরা বলি প্রোক্যারিওটিক কোষ। ওকে, তো প্রোক্যারিওটিক সেল বা প্রিমিটিভ নিউক্লিয়াসযুক্ত সেল কাকে বলে? প্রোক্যারিওটিক কোষ কাকে বলে? যে সমস্ত কোষের নিউক্লিয়াস সুগঠিত নয় এবং কোনো পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণু থাকে না, যারা মূলত অ্যামাইটোটিক পদ্ধতিতে বিভাজিত হয়, সেই সমস্ত কোষগুলোকে বলা হয় প্রোক্যারিওটিক কোষ। অর্থাৎ আমাদের পৃথিবীতে যে সরল জীবগুলো থাকে, সরলতম জীবগুলো থাকে, তো সেই সরলতম জীবগুলোই হচ্ছে কি প্রোক্যারিওটিক কোষ। যদি আমরা দেখি এই প্রোক্যারিওটিক কোষ কোথায় পাওয়া যায়, এক্সাম্পল বা প্রোক্যারিওটিক কোষ কোনগুলো, সেক্ষেত্রে দেখবো যে মোনেরা কিংডম, হুইটেকারের যে 5টা রাজ্য ছিল তার মধ্যে প্রথম যেটা রাজ্য মোনেরা, এই মোনেরা কিংডমের অন্তর্গত যে সমস্ত জীবগুলো আছে, সেই সমস্ত জীবেরাই হচ্ছে প্রোক্যারিওটিক প্রকৃতির। এই মোনেরা রাজ্যের অন্তর্ভুক্ত জীবগুলো কি কি? এই মোনেরা রাজ্যের অন্তর্ভুক্ত কয়েকটা জীব হচ্ছে, তার মধ্যে একটা হচ্ছে ব্যাকটেরিয়া, দ্বিতীয় নম্বর হচ্ছে কি সায়ানোব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, তৃতীয় নম্বর কি? তৃতীয় নম্বর হচ্ছে মাইকোপ্লাজমা, বা এটাকে আরেক কথায় বলা হয় কি পিপিএলও, প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। এছাড়াও আছে অ্যাক্টিনোমাইসিটিস আছে, রিকেটসিয়া আছে, ইটিসি। ইটিসি জীবগুলোতে, ওই সমস্ত জীবগুলোতে বা এই জীবগুলোতে আমরা প্রোক্যারিওটিক ধরনের কোষ দেখতে পাই। অর্থাৎ সবসময় মনে রাখবে যে জীবজগতের যে শ্রেণীবিন্যাসের, ঐক্যকারের শ্রেণীবিন্যাসের যে 5টা রাজ্য আছে, তার মধ্যে যে মোনেরা রাজ্য আছে, এই মোনেরা রাজ্যের অন্তর্গত জীবেরা হচ্ছে মূলত প্রোক্যারিওটিক প্রকৃতির। এই যে প্রোক্যারিওটিক সেল আছে, এই প্রোক্যারিওটিক সেলের কি কি বৈশিষ্ট্য আমরা দেখতে পাই, সেটা হচ্ছে কি প্রথমে যেটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে কি নিউক্লিয়াসের গঠন। অর্থাৎ আমরা যদি প্রোক্যারিওটিক সেলের ক্যারেক্টার্স নিয়ে আলোচনা করি, এই সেলের ক্যারেক্টার্স নিয়ে আলোচনা করি, বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি, তাহলে আমরা কি কি দেখতে পাবো? প্রথমত দেখতে পাবো যে যে সমস্ত কোষগুলো প্রোক্যারিওটিক প্রকৃতির, তাদের নিউক্লিয়াসটা থাকবে কি প্রিমিটিভ টাইপ। এটার জন্যই তো এদের নাম হচ্ছে প্রোক্যারিওটিক, তাই না? প্রিমিটিভ টাইপ নিউক্লিয়াস। সেকেন্ড যেটা হচ্ছে, এই সমস্ত কোষে অর্থাৎ প্রোক্যারিওটিক কোষে কোনো মেমব্রেনাস পর্দা ঘেরা সেল অর্গানেল বা কোষীয় অঙ্গাণু থাকে না। কোনো ধরনের পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণু থাকে না। পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণু কোনগুলো? পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণু হচ্ছে যেমন এন্ডোপ্লাজমিক জালিকা, গোলজি বস্তু, লাইসোজোম, প্লাস্টিড,
তাই না? লাইস এগুলো হচ্ছে কি পর্দাঘেরা কোষীয় অঙ্গাণু। যারা প্রোক্যারিওটিক কোষ হয় তাদের দেহে কিন্তু এই সমস্ত অর্গানেলস গুলো থাকে না, এই সমস্ত অঙ্গাণুগুলো থাকে না। মাইটোকন্ড্রিয়া বলো, গোলজি বস্তু বলো, এন্ডোপ্লাজমিক জালিকা বলো, লাইসোজোম বলো, প্লাস্টিড বলো, কোনো কিছু কোষীয় অঙ্গাণু থাকে না। এদের সাইটোপ্লাজমে এক ধরনের কোষীয় অঙ্গাণু দেখা যায়, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে রাইবোজোম। প্রোক্যারিওটিক কোষে এই কোষীয় অঙ্গাণুটাই দেখা যায়, যা কি করে রাইবোজোম এই প্রোক্যারিওটিক কোষে প্রোটিন তৈরি করে। তবে এদের যেটা রাইবোজোম পাওয়া যায় সেটা হচ্ছে মূলত 70S টাইপ, 70S প্রকৃতির। এই যে 70S রাইবোজোমটা আছে, এটা আবার দুটো সাব ইউনিট নিয়ে গঠিত, একটা বড় আর একটা ছোট। যেটা বড় বা লার্জ সাব ইউনিট থাকে সেটা মূলত হচ্ছে 50S, আর যেটা ছোট থাকে সেটা হচ্ছে 30S। এই দুটো সাব ইউনিট নিয়ে এদের রাইবোজোম গঠিত হয়। আর সেই রাইবোজোমটা কি প্রকৃতির, সেটা হচ্ছে 70S প্রকৃতির রাইবোজোম। নেক্সট যেটা ক্যারেক্টারিস্টিক আমরা দেখতে পাবো সেটা হচ্ছে এদের রেসপিরেটরি যে এনজাইমগুলো থাকে, রেসপিরেটরি যে এনজাইমসগুলো থাকে সেগুলো মূলত সাইটোপ্লাজমে সাইটোপ্লাজমে বা মেসোজোমে থাকে, ঠিক আছে? অর্থাৎ আমাদের যে রেসপিরেটরি এনজাইমগুলো আছে সেগুলো ম্যাক্সিমাম কোথায় থাকে, মাইটোকন্ড্রিয়াতে থাকে ইউক্যারিওটিক কোষের। প্রোক্যারিওটিক কোষের যা শ্বাস উৎসেচকগুলো থাকে, রেসপিরেটরি এনজাইমগুলো থাকে, সেই শ্বাস উৎসেচক বা রেসপিরেটরি এনজাইমগুলো মূলত কোথায় থাকে, সাইটোপ্লাজমে অথবা মেসোজোমে। পরবর্তী যে ক্যারেক্টারটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে কি, এদের প্রোক্যারিওটিক কোষে একটা ডিএনএ থাকবে, তবে এর বাইরে কোনো পর্দা থাকবে না। ডিএনএ প্রেজেন্ট থাকে, তবে এদের বাইরে কোনো পর্দা থাকে না, যার জন্য এদের ডিএনএ গুলোকে বলা হয় কি, নিউক্লিওয়েড বা জেনোফোর। যেহেতু এদের ডিএনএর বাইরে কোনো পর্দা থাকে না, ডিএনএটা হয় নগ্ন প্রকৃতির, তার জন্য এদের ডিএনএ কে, প্রোক্যারিওটিক কোষের ডিএনএ গুলোকে বলা হয় নিউক্লিয়েড বা জেনোফোর। এই ডিএনএ ছাড়াও কিছু কিছু প্রোক্যারিওটিক কোষে, অর্থাৎ ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যাকটেরিয়া দেহে, আর এক ধরনের স্মল গোলাকার জেনেটিক ম্যাটেরিয়ালস পাওয়া যায়। মেন ডিএনএ ছাড়াও স্মল গোলাকার গোলাকার ডিএনএ পাওয়া যায়, যেগুলোকে বলা হয় কি, প্লাজমিড। তবে প্লাজমিডটা মূলত পাওয়া যায় কোথায়, ব্যাকটেরিয়ার দেহে। প্লাজমিডটা পাওয়া যায় ব্যাকটেরিয়ার দেহে। এই যে প্রোক্যারিওটিক সেল আছে, এই প্রোক্যারিওটিক সেলে কোনো অ্যাস্ট্রাল রশ্মি বা বেমতন্তু গঠিত হয় না। এবার যদি বেমতন্তু গঠিত না হয় তাহলে এদের দেহে মাইটোসিস বা মিওসিস এই দুটো কোষ বিভাজন হওয়া সম্ভব না। তাই প্রোক্যারিওটিক কোষে আমরা সবসময় কি দেখতে পাবো, সবসময় দেখতে পাবো অ্যামাইটোটিক সেল ডিভিশন। অ্যামাইটোটিক সেল ডিভিশন অর্থাৎ এরা সরাসরি বিভাজিত হয়ে যাবে। এই পদ্ধতিতে তারা বিভাজিত হয়, বা অ্যামাইটোসিস পদ্ধতিতে প্রোক্যারিওটিক কোষগুলো বিভাজিত হয়। এই হচ্ছে প্রোক্যারিওটিক কোষের কয়েকটা বৈশিষ্ট্য। সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রথম হচ্ছে এদের নিউক্লিয়াস সুগঠিত হবে না। দ্বিতীয় যেটা বৈশিষ্ট্য হচ্ছে এদের দেহে কোনো পর্দাঘেরা কোষীয় অঙ্গাণু থাকবে না। পর্দাঘেরা কোষীয় অঙ্গাণু বলতে বললাম যে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, লাইসোজোম, এন্ডোপ্লাজমিক জালিকা, গোলজি বস্তু, এই সমস্ত উপাদানগুলো থাকবে না। 3 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে প্রোক্যারিওটিক কোষে রাইবোজোম থাকে, সাইটোপ্লাজমে রাইবোজোম দানা থাকে, তবে সেটা কি প্রকৃতির হবে, সেটা 70S প্রকৃতির রাইবোজোম থাকে। 4th নম্বর হচ্ছে এদের যে শ্বাস উৎসেচকটা থাকে, সেই শ্বাস উৎসেচকটা মেনলি কোথায় পাওয়া যাবে, সাইটোপ্লাজমে অথবা মেসোজোমে পাওয়া যায়। 5 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে এদের ডিএনএটা থাকে, তবে ডিএনএর বাইরে কোনো পর্দা থাকে না। এদের ডিএনএ থাকে, তবে ডিএনএর বাইরে কোনো পর্দা থাকে না, নগ্ন প্রকৃতির ডিএনএটা থাকে। সেই নগ্ন প্রকৃতির ডিএনএ থাকার জন্য সেই ডিএনএটাকে বলা হয় কি, নিউক্লিয়েড বা জেনোফোর। অর্থাৎ এদের প্রোক্যারিওটিক কোষে যে জেনেটিক ম্যাটেরিয়ালস থাকে, জেনেটিক ম্যাটেরিয়ালসটাকে বলা হয় নিউক্লিয়েড বা জেনোফোর। 6 নম্বর যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে কি, এই মেন ডিএনএ ছাড়াও কিছু কিছু প্রোক্যারিওটিক করে, বিশেষ করে ব্যাকটেরিয়ার দেহে
বিশেষ করে ব্যাকটেরিয়া দেহেই কি পাওয়া যায়, মেন ডিএনএ ছাড়াও ছোট ছোট গোলাকার আরেক ধরনের ডিএনএ পাওয়া যায় যেটাকে বলা হয় প্লাজমিড। 7 নম্বর যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে কি, এদের দেহে যেহেতু অ্যাস্টারোসি গঠিত হয় না, বেমতন্তু গঠিত হয় না, যার জন্য প্রোক্যারিওটিক কোষ সবসময় অ্যামাইটোটিক প্রকৃতির সেল ডিভিশন দেখাবে, অর্থাৎ অ্যামাইটোসিস পদ্ধতিতে এদের বিভাজন হবে। বোঝা গেছে? নেক্সটে আমরা দেখব যে প্রোক্যারিওটিক কোষের স্ট্রাকচারটা কেমন। আমরা এর ক্যারেক্টারিস্টিকগুলো দেখলাম, ক্যারেক্টারসে দেখে বুঝতে পারলাম যে এরা হচ্ছে কি খুবই সরল প্রকৃতির কোষ। সরল প্রকৃতির কোষ থাকার জন্য এদের গঠনটা যদি দেখি তাহলে দেখতে পাবো যে এদের গঠনও খুবই সরল। প্রোক্যারিওটিক সেলের গঠনের ক্ষেত্রে আমরা মেনলি যার গঠন নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার গঠন নিয়ে আমরা আলোচনা করব, অর্থাৎ ব্যাকটেরিয়া গঠন যদি আমরা দেখি তো সেই হিসেব অনুযায়ী প্রোক্যারিওটিক কোষের গঠন আমাদের আলোচনা করা হয়ে যাবে। তো ব্যাকটেরিয়া বা প্রোক্যারিওটিক সেল এর গঠন কিরূপ হবে? প্রথমত ধরো যে এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া। যদি প্রোক্যারিওটিক কোষ বা ব্যাকটেরিয়ার গঠনে দেখি তাহলে প্রথমে আমরা যে অংশটা দেখতে পাবো সেটা হচ্ছে এনভেলপ। এনভেলপ বা আবরণী। ব্যাকটেরিয়ার দেহে 3টা আবরণী থাকে, এনভেলপ থাকে। সবচেয়ে বাইরের দিকে মিউসিলেজ আবৃত একটা স্লিপারি লেয়ার থাকে। এই ধরনের একটা লেয়ার থাকে, এই লেয়ারটাকে বলা হয় গ্লাইকোক্যালিক্স। গ্লাইকোক্যালিক্স। এই গ্লাইকোক্যালিক্স কি? গ্লাইকোক্যালিক্সে মেইনলি আমরা কার্বোহাইড্রেট দেখতে পাবো এবং তার সঙ্গে কিছু মিউসিলেজ যুক্ত থাকে। মিউসিলেজ যুক্ত হওয়ার জন্য এটা কি হয়, স্লিপারি হয়, পিচ্ছিল হয়। ওকে, তো এই যে গ্লাইকোক্যালিক্সের এই লেয়ারটা আছে, এই লেয়ারটা যখন সফট অবস্থায় থাকে, যখন সফট অবস্থায় এটাকে বলা হয় স্লাইম লেয়ার, স্লাইম স্তর। ঠিক আছে? আর যদি হার্ড হয়ে যায় বা টাফ হয়ে যায়, প্রতিকূল পরিবেশে এটা অনেক সময় টাফ হয়ে যায়, তো যখন টাফ হয়ে যাবে তখন এটাকে বলা হয় কি ক্যাপসুল। এই যে ক্যাপসুল বা স্লাইম লেয়ার থাকে, এই সমস্ত ব্যাকটেরিয়া হয় ভিরুলেন্ট প্রকৃতির। যে সমস্ত ব্যাকটেরিয়ার ব্যাকটেরিয়ার বাইরে এই ধরনের একটা লেয়ার থাকে, অর্থাৎ স্লাইম লেয়ার থাকে অথবা ক্যাপসুল থাকে, সেই সমস্ত ব্যাকটেরিয়াগুলো হয় কি ভিরুলেন্ট প্রকৃতির। ভিরুলেন্ট ওই সমস্ত ব্যাকটেরিয়াদের বলে যারা আমাদের দেহে, জীব দেহে রোগ সৃষ্টি করতে পারে। যাদের দেহে এই স্লাইম স্তর বা ক্যাপসুল থাকে, ওই সমস্ত ব্যাকটেরিয়াগুলো যখন আমাদের দেহের মধ্যে যায়, আমাদের বডির মধ্যে যায়, তখন কি হয়? তখন হয় যে এই যে ব্যাকটেরিয়াটা থাকে ওদেরকে আমাদের দেহের ম্যাক্রোফাজ সেলগুলো কিল করতে পারে না, মারতে পারে না। যেহেতু মারতে পারে না, তার জন্য এরা আমাদের দেহে রোগ সৃষ্টি করতে পারে। যেহেতু রোগ সৃষ্টি করতে পারে, তার জন্য এই সমস্ত ব্যাকটেরিয়াদেরকে বলা হয় কি ভিরুলেন্ট। যাদের দেহে গ্লাইকোক্যালিক্স থাকে, যে সমস্ত ব্যাকটেরিয়ার দেহে গ্লাইকোক্যালিক্স থাকে, তারা কি প্রকৃতির হবে? ভিরুলেন্ট প্রকৃতির। ভিরুলেন্ট অর্থাৎ এরা ইনফেক্টেড হবে, এরা আমাদের দেহে ইনফেকশন করতে পারবে। ওকে, সেকেন্ড যেটা এনভেলপ থাকে, লেয়ার থাকে, আবরণ থাকে, সেটা হচ্ছে কি সেল ওয়াল, কোষ প্রাচীর। উদ্ভিদ দেহের ব্যাকটেরিয়ার দেহের বাইরে বা প্রোক্যারিওটিক কোষের স্লাইম লেয়ার যেটা থাকে বা গ্লাইকোক্যালিক্স যেটা থাকে, গ্লাইকোক্যালিক্সের ঠিক নিচেই এরকম আরেকটা আস্তরণ থাকে বা আবরণ থাকে। এই আস্তরণ বা আবরণটাকে বলা হয় কি কোষ প্রাচীর বা সেল ওয়াল। অর্থাৎ প্রোক্যারিওটিক কোষের বাইরের দিকে যে লেয়ারটা থাকে, প্লাজমা মেমব্রেনের বাইরের দিকে যে লেয়ারটা থাকে, সেই লেয়ারটাকে বলা হয় সেল ওয়াল বা কোষ প্রাচীর। এদের সেল ওয়ালটা বা কোষ প্রাচীরটা মেনলি পেপটাইডোগ্লাইকান
এই পেপটাইডোগ্লাইকান নামক শর্করা দ্বারা গঠিত হয় বা মিউকোপেপটাইডও বলা হয়। তাহলে প্রোক্যারিওটিক কোষ বা ব্যাকটেরিয়ার যেটা সেল ওয়াল থাকে, সেই সেল ওয়ালটা মূলত কি ধরনের উপাদান দ্বারা গঠিত? পেপটাইডোগ্লাইকান দ্বারা গঠিত। এই যে পেপটাইডোগ্লাইকান আছে, সেই পেপটাইডোগ্লাইকান আবার দুই রকমের শর্করা নিয়ে গঠিত, ন্যাগ আর ন্যাম। ন্যাগ আর ন্যাম। ন্যাগটা কি? ন্যাগটা হচ্ছে এন অ্যাসিটাইল গ্লুকোস্যামাইন, এন অ্যাসিটাইল গ্লুকোস্যামাইন এবং এন অ্যাসিটাল মিউরামিক অ্যাসিড, এই দুই ধরনের শর্করা দ্বারা পেপটাইডোগ্লাইকান গঠিত এবং এই পেপটাইডোগ্লাইকান দ্বারা সেল ওয়াল গঠিত হয়। অর্থাৎ প্রোক্যারিওটিক কোষের যেটা সেল ওয়াল থাকে, সেই সেল ওয়ালটা মূলত পেপটাইডোগ্লাইকান দ্বারা গঠিত। থার্ড লেয়ার কোনটা? থার্ড লেয়ার হচ্ছে সবচেয়ে ভিতরে লেয়ার, অর্থাৎ কোষ প্রাচীরের ভিতরের দিকে আর একটা লেয়ার থাকে সাইটোপ্লাজমের বাইরে, এবং কোষ প্রাচীরের ভিতরে আর একটা লেয়ার থাকে। এই লেয়ারটাকে বলা হয় প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেন। তাহলে প্লাজমা মেমব্রেন কি? প্লাজমা মেমব্রেন হচ্ছে কোষ প্রাচীর এবং সাইটোপ্লাজমের মাঝে যে পর্দাটা থাকে, যে আবরণটা থাকে, সেটা হচ্ছে প্লাজমা মেমব্রেন। আর এই প্লাজমা মেমব্রেন মূলত লিপিড ও প্রোটিন দ্বারা গঠিত। লিপিড ও প্রোটিন থাকে, এছাড়াও কার্বোহাইড্রেট থাকে, প্লাস কার্বোহাইড্রেট। এই তিনটা উপাদান দ্বারাই এদের প্লাজমা মেমব্রেন গঠিত হয়। তবে ব্যাকটেরিয়ার দেহে কি হয়, যে এই যে প্লাজমা মেমব্রেনটা থাকে, সেই প্লাজমা মেমব্রেনটা সাইটোপ্লাজমের দিকে, অর্থাৎ ভিতরের দিকে কিছু ভাঁজ হয়ে এরকম উপবৃদ্ধি তৈরি করে বেশ কয়েক জায়গায়। প্রোক্যারিওটিক কোষ বা ব্যাকটেরিয়ার দেহের প্লাজমা মেমব্রেন সাইটোপ্লাজমের দিকে ভাঁজ হয়ে এরকম কিছু উপবৃদ্ধি গঠন করে। তো সেই প্লাজমা মেমব্রেনের যে ইনভেশন হয়, উপবৃদ্ধি হয়, ইনভেজিনেশন হয়, সেই ইনভেজিনেশনটাকে বলা হয় কি? মেসোজোম। আর এই মেসোজোমের মধ্যে কি থাকে? প্রোক্যারিওটিক কোষের রেসপিরেটরি এনজাইমগুলো থাকে। যেহেতু রেসপিরেটরি এনজাইমগুলো এই মেসোজোমের মধ্যে থাকে, আর এই মেসোজোমটা কি করে? এদের, অর্থাৎ প্রোক্যারিওটিক কোষের যে খাবারগুলো থাকে বা শক্তি উৎপাদনে সাহায্য করে। আমাদের বডিতে শক্তি উৎপন্ন করে মাইটোকন্ড্রিয়া। তাই অনেকেই মনে করেন কি, যে এই মেসোজোমটাই হচ্ছে মাইটোকন্ড্রিয়ার পূর্বপুরুষ, অর্থাৎ এই মেসোজোমটাই পরবর্তীতে পরিবর্তিত হয়ে ইউক্যারিওটিক কোষে মাইটোকন্ড্রিয়া গঠন করেছে। বোঝা গেছে? এই মেসোজোম প্রথম যেটা কাজ করে, সেটা হচ্ছে কি? শক্তি উৎপাদনে, প্রোক্যারিওটিক কোষে শক্তি উৎপাদনে সাহায্য করে, যেহেতু এখানে রেসপিরেটরি এনজাইমগুলো থাকে। আর সেকেন্ড হচ্ছে ডিএনএর রেপ্লিকেশনে সাহায্য করে। কিভাবে করে সেটা আমরা পরবর্তীতে আলোচনা করছি। ওকে, তো এটা হচ্ছে আমাদের প্রোক্যারিওটিক কোষের তিনটা এনভেলপ বা আবরণ। প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে গ্লাইকোক্যালিক্স, দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে সেল ওয়াল, আর থার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে প্লাজমা মেমব্রেন। ওকে, পরবর্তী আমরা যা অংশগুলো দেখতে পাবো সেগুলো হচ্ছে কি? সাইটোপ্লাজম। পরবর্তী যে অংশ, দ্বিতীয় নম্বর, সেটা হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমটা কি? সাইটোপ্লাজম হচ্ছে যে প্রোক্যারিওটিক কোষ বা ব্যাকটেরিয়া দেহের ভিতরে যে স্বচ্ছ অর্ধতরল পদার্থ থাকে, জেলির মতো পদার্থ থাকে, সেই তরল পদার্থটাকে বলা হয় সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন ধরনের উপাদান থাকে। প্রথম যেটা উপাদান হচ্ছে সেটা হচ্ছে কি? এর দেহের এরকম মেসোজোমের সঙ্গে যুক্ত হয়ে একটা জেনেটিক ম্যাটেরিয়ালস থাকে। এদের সাইটোপ্লাজমে আমরা দেখতে পাবো জেনেটিক ম্যাটেরিয়াল। সাইটোপ্লাজমের মেসোজোমের সংলগ্ন হয়ে এদের
জেনেটিক ম্যাটেরিয়ালস থাকে, এবং এই জেনেটিক ম্যাটেরিয়ালসটা মেনলি কি হয়, এই জেনেটিক ম্যাটেরিয়ালসটা হয় সার্কুলার ডিএনএ। এদের ডিএনএতে এদের ডিএনএর বাইরে কোনো পর্দা থাকে না, নগ্ন অবস্থায় থাকে। যেহেতু নগ্ন অবস্থায় থাকে, তার জন্য এদের ডিএনএ কে কি বলা হয়, এদের জেনেটিক ম্যাটেরিয়ালস বা ডিএনএ কে বলা হয় নিউক্লিওয়েড অর জেনোফোর। নিউক্লিয়েড বা জেনোফোর কেন বলা হয়, কারণ এদের ডিএনএ এর বাইরে কোনো পর্দা থাকে না। বোঝা গেছে? কোথায় থাকে? কিছু কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে মেসোজোমের সংলগ্ন থাকে, অথবা কিছু কিছু ক্ষেত্রে এর সাইটোপ্লাজমের যে কোনো জায়গায় থাকতে পারে। এটা জেনেটিক ম্যাটেরিয়ালস আমরা দেখতে পাই। সেকেন্ড, সাইটোপ্লাজমে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে কি রাইবোজোম। প্রোক্যারিওটিক কোষ বা ব্যাকটেরিয়ার দেহে রাইবোজোমটা থাকে মূলত 70S টাইপ, 70S প্রকৃতির। এই যে 70S প্রকৃতির রাইবোজোম থাকে, এই রাইবোজোমটা আবার দুটো সাব ইউনিট নিয়ে গঠিত। একটা বড় সাব ইউনিট যেটার নাম হচ্ছে 50S, আর একটা ছোট সাব ইউনিট সেটা হচ্ছে 30S। এই 50S ও 30S সাব ইউনিট নিয়েই প্রোক্যারিওটিক কোষের রাইবোজোম গঠিত হয়। থার্ড যেটা অংশ পাবো আমরা, সেটা হচ্ছে স্পেশালি ব্যাকটেরিয়াতে পাবো, সেটা হচ্ছে প্লাজমিড। তো প্রোক্যারিওটিক কোষে সাইটোপ্লাজমে জেনেটিক ম্যাটেরিয়ালস ছাড়াও, মেন যেটা জেনেটিক ম্যাটেরিয়ালস থাকে অর্থাৎ ডিএনএ থাকে, সেই মেন ডিএনএ ছাড়াও কিছু ছোট ছোট ডিএনএ পাওয়া যায়। এই ছোট ছোট ডিএনএ গুলোকে বলা হয় প্লাজমিড। এই প্লাজমিডগুলো মেনলি কি হয়, এই প্লাজমিডগুলো হয় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট, অর্থাৎ অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়। এই যে প্লাজমিডগুলো আছে, এই প্লাজমিডগুলো অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়, অর্থাৎ অ্যান্টিবায়োটিক এদের কোনো ক্ষতি করতে পারে না এই প্লাজমিডের জন্য। আবার এই প্লাজমিড বর্তমানে বায়োটেকনোলজি ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা উপাদান। আমরা যা বর্তমানে জেনেটিক নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে, জিন নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে, তার মধ্যে সবচেয়ে ব্যবহৃত যেটা উপাদান হচ্ছে সেটা হচ্ছে কি এই প্লাজমিড। সাইটোপ্লাজমে এগুলো ছাড়াও জেনেটিক ম্যাটেরিয়ালস, রাইবোজোম, প্লাজমিড, এগুলো ছাড়াও আরো উপাদান থাকে, সেটা হচ্ছে কি ফুড স্টোরেজ বা সঞ্চিত খাদ্যবস্তু। কি কি খাদ্যবস্তু থাকে? এদের ভলিউটিন দানা, প্রোটিনের দানা, লিপিডের দানা, কার্বোহাইড্রেটের দানা ইত্যাদি দানা সঞ্চিত অবস্থায় থাকে। অর্থাৎ প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেটস ইত্যাদির দানা কি থাকে, সঞ্চিত খাদ্যরূপে থাকে। বোঝা গেছে? তো আমরা যদি প্রোক্যারিওটিক কোষের মধ্যে দেখি, তো প্রোক্যারিওটিক কোষের মধ্যে এই কিছু জিনিসই দেখতে পাবো ওদের সাইটোপ্লাজমে, কারণ এছাড়া অন্য যে সমস্ত কোষীয় উপাদানগুলো আছে, অর্গানেলসগুলো আছে, সেগুলো থাকবে না। অর্থাৎ এদের দেহে আমরা একটা ডিএনএ পাচ্ছি, কিছু এরকম গোলাকার প্লাজমিড থাকবে, দানা দানা রাইবোজোম থাকে, এছাড়া অন্যান্য সঞ্চিত খাদ্যবস্তু থাকে। ঠিক আছে? এছাড়াও এনভেলপ ও সাইটোপ্লাজম ছাড়াও এদের দেহে প্রোক্যারিওটিক কোষের বাইরের দিকে কিছু ফিলামেন্টাস স্ট্রাকচার দেখা যায়। এদের যা ফিলামেন্টাস স্ট্রাকচারগুলো দেখা যায় সেগুলো হচ্ছে আবার দুই রকমের থাকে। তো ব্যাকটেরিয়া বা প্রোক্যারিওটিক কোষের বাইরের দিকে থার্ড যেটা পার্টস দেখতে পাবো কোষের বাইরের দিকে, সেটা হচ্ছে ফিলামেন্টাস স্ট্রাকচার। ফিলামেন্ট স্ট্রাকচারের মধ্যে ফার্স্ট যেটা স্ট্রাকচার দেখতে পাবো সেটা হচ্ছে কি ফ্লাজেলা। কি ব্যাকটেরিয়ার দেহে প্লাজমা পট্ট থেকে বের হয়ে একটা দীর্ঘ ফিলামেন্ট নির্গত হয়, দীর্ঘ স্টক লাইক স্ট্রাকচার বা ফিলামেন্ট নির্গত হয়, সেটাকে বলা হয় ফ্লাজেলা।
এই যে ফ্লাজেলা আছে, এই ফ্লাজেলার তিনটা অংশ থাকে। তিনটা অংশ থেকে একটা হচ্ছে হুক, একটা হচ্ছে বেসাল বডি, আর 3 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে ফিলামেন্ট। এই তিনটা অংশ নিয়ে ফ্লাজেলা তৈরি হয়। ফ্লাজেলাতে মেইনলি একটা প্রোটিন থাকে, সে প্রোটিনটা হচ্ছে, যে প্রোটিনটা পাওয়া যায় সে প্রোটিনটা হচ্ছে ফ্লাজেলিন প্রোটিন। এই ফ্লাজেলিন প্রোটিন দিয়ে ফ্লাজেলা গঠিত হয়। এই ফ্লাজেলা কি করে, এদের যা লোকোমোশন হয় বা মুভমেন্ট হয়, সে মুভমেন্ট লোকোমোশনে হেল্প করে, এদের চলন ও গমনে সাহায্য করে। সুইমিং, ফ্লাজেলার সাহায্যে ব্যাকটেরিয়া বা প্রোক্যারিওটিক সেল কি করে, সুইম করে, সাঁতার কাটে। দ্বিতীয় নম্বর যেটা উপবৃদ্ধি দেখা যায় সেটা হচ্ছে পিলি অর ফিমব্রি। পিলি অর ফিমব্রি, এই পিলি অর ফিমব্রিটা কি, যে ব্যাকটেরিয়ার দেহে বা প্রোক্যারিওটিক কোষের দেহে প্লাজমা পর্দা থেকে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র লোমের মতো অংশ বেরোয়, হেয়ার লাইক স্ট্রাকচার। অর্থাৎ এরকম কিছু হেয়ার লাইক স্ট্রাকচার বের হয়, সেই হেয়ার লাইক স্ট্রাকচারগুলোর নামই হচ্ছে কি, পিলি। এই হেয়ার লাইক স্ট্রাকচারগুলোর মধ্যে কিছু কিছু স্ট্রাকচার একটু লম্বা হয়, কিছু কিছু। এরকম কিছু হেয়ার লাইক স্ট্রাকচার থাকে। তো যা হেয়ার লাইক স্ট্রাকচারগুলো থাকে, সেই হেয়ার লাইক স্ট্রাকচারগুলো মূলত দু রকমের থাকে, একটা কিছু ছোট ছোট আর কিছু বড় থাকে। তো যেগুলো বড় থাকে সেগুলোকে মূলত বলা হয় কি, পিলি, এবং যেগুলো ক্ষুদ্র ক্ষুদ্র থাকে, ছোট ছোট থাকে, সেগুলোকে বলা হয় ফিমব্রি। এই ফিমব্রির সাহায্যে ওরা কি করে, কোনো মাধ্যমে অ্যাটাচ হয়ে থাকে। যে ফিমব্রিগুলো থাকে এগুলো হেয়ার লাইক, স্মল হেয়ার লাইক, ছোট লোমের মতো থাকে। এগুলোর সাহায্যে ওরা কোনো দেয়ালে, কোনো মাধ্যমে, মিডিয়ামে অ্যাটাচ হয়ে থাকে। তো ফিমব্রির সাহায্যে মূলত এরা কি করে, হেল্পস ইন অ্যাটাচমেন্ট, কোনো মিডিয়ামে মাধ্যমে অ্যাটাচ হয়ে থাকতে সাহায্য করে। আর যেটা পিলি আছে, এই পিলির সাহায্যে মেনলি ওরা কি করে, কনজুগেশন করে। কনজুগেশন অর্থাৎ ডিএনএ বা প্লাজমিড, ডিএনএ করে আবার প্লাজমিডও করে, ডিএনএ অ্যান্ড প্লাজমিড ট্রান্সফার করে। কিছু কিছু ব্যাকটেরিয়ার দেহে এই পিলিগুলো থাকে, আর কিছু কিছু ব্যাকটেরিয়া দেহে পিলি থাকে না। তো যে সমস্ত ব্যাকটেরিয়া দেহে পিলি থাকে সেগুলোকে বলা হয় পজিটিভ স্ট্রেন। পজিটিভ স্ট্রেন, পজিটিভ স্ট্রেন কি, পজিটিভ স্ট্রেন হচ্ছে এদের দেহে পিলি প্রেজেন্ট, যদি পিলি থাকে তাহলে সেটা হচ্ছে পজিটিভ স্ট্রেন। আর যদি পিলি না থাকে তাহলে হচ্ছে নেগেটিভ স্ট্রেন। নেগেটিভ স্ট্রেন, এদের ক্ষেত্রে নেগেটিভ স্ট্রেন কোনগুলো, ওই সমস্ত ব্যাকটেরিয়াগুলো যাদের ক্ষেত্রে পিলি অ্যাবসেন্ট। যখন ব্যাকটেরিয়া বা প্রোক্যারিওটিক কোষ কি করে, সেক্সুয়াল রিপ্রোডাকশন করে, যৌন জনন করে, তো ওদের যৌন জননটা হয় মূলত কনজুগেশন পদ্ধতিতে, অর্থাৎ সংশ্লেষ পদ্ধতিতে। কনজুগেশন পদ্ধতি হচ্ছে যে ধরো দুটো ব্যাকটেরিয়া থাকবে, এই দুটো ব্যাকটেরিয়ার মধ্যে একটা ব্যাকটেরিয়াতে কি থাকবে, পিলি থাকবে, এই ব্যাকটেরিয়াতে পিলি আছে, এটাতে নেই। তো যেটাতে পিলি থাকে সেটা কি হয়, সেটা পজিটিভ হবে। আর যে ব্যাকটেরিয়াতে পিলি থাকে না সেটা হচ্ছে কি, নেগেটিভ প্রকৃতির। তো এই পজিটিভ ব্যাকটেরিয়া থেকে যে একটা পিলি নেগেটিভ ব্যাকটেরিয়ার সঙ্গে অ্যাটাচ হয়ে যাবে, যখন অ্যাটাচ হবে তখন পজিটিভ ব্যাকটেরিয়ার ডিএনএর একটা কপি
কোথায় আসবে, নেগেটিভ ব্যাকটেরিয়াতে আসবে, অথবা প্লাজমিড যা থাকে সে প্লাজমিডটা এই পিলির মাধ্যমে নেগেটিভ স্ট্রেনের মধ্যে চলে আসবে। তো এই যে জেনেটিক ম্যাটেরিয়ালসের আদান প্রদান করছে, এর জন্য এই পদ্ধতিটাকে বলা হয় কি সেক্সুয়াল রিপ্রোডাকশন। যেহেতু এক্ষেত্রে একজন ডোনার হিসেবে কাজ করে যেটাকে বলা হয় পজিটিভ, আর একজন রিসিভার হিসেবে কাজ করে সেটাকে বলা হয় নেগেটিভ। তো এই পদ্ধতিটা হচ্ছে কনজুগেশন। এবার এখানে যে পিলিটা পজিটিভ স্ট্রেনের যে পিলিটা কি করে নেগেটিভ স্ট্রেনের সঙ্গে অ্যাটাচ হয়ে জেনেটিক ম্যাটেরিয়ালসকে ট্রান্সফার করে, সেই পিলিগুলোকে বলা হয় সেক্স পিলি। তো এখানে যে পিলিটা থাকে তার সেটা হচ্ছে কি সেক্স পিলি। তো সেক্স পিলির সাহায্যে ওরা জেনেটিক ম্যাটেরিয়ালস ট্রান্সফার করে দিয়ে ওদের মধ্যে কি হয় সেক্সুয়াল রিপ্রোডাকশন বা কনজুগেশন ঘটে। বোঝা গেছে? তো এই হচ্ছে একটা প্রোক্যারিওটিক কোষ, বা এক্সাম্পল স্বরূপ নিয়েছিলাম কি ব্যাকটেরিয়ার দেহের গঠন। যদি আমরা চিত্রতে দেখাই তো চিত্রতে কোনটা কি হবে, চিত্রতে দেখো এবার এই যে সবুজ কালের ডটগুলো আছে এগুলো কি, এগুলো হচ্ছে ক্যাপসুল বা স্লাইম লেয়ার যেটাকে গ্লাইকোক্যালিক্স বলে। পরবর্তী যেটা লেয়ার ছিল সেটা হচ্ছে কি সেল ওয়াল, যেটা মূলত পেপটাইড ও গ্লাইকান দ্বারা গঠিত। নেক্সট যেটা লেয়ার থাকে সেটা হচ্ছে প্লাজমা মেমব্রেন, যেটা মূলত লিপিড ও প্রোটিন দ্বারা গঠিত। এই যে ইনভেজিনেশন গুলো আছে, উপবৃদ্ধিগুলো আছে, সেগুলোকে কি বলা হয় মেসোজোম বলা হয়। এই মেসোজোমের ক্ষেত্রে কি বলেছিলাম, এই মেসোজোমের ক্ষেত্রে বলেছিলাম যে এগুলো রেসপিরেটরি এনজাইমগুলো থাকে, যার ফলে প্রোক্যারিওটিক কোষে বা ব্যাকটেরিয়া দেহে এই মেসোজোম থেকে শক্তি উৎপন্ন হয়। এটা পরবর্তীতে ইউক্যারিওটিক কোষে কিসে রূপান্তরিত হয়েছে, মাইটোকন্ড্রিয়ায় রূপান্তরিত হয়েছে। এই যে গোলাকার অংশটা আছে সেটার নাম হচ্ছে কি এদের ডিএনএ বা নিউক্লিয়েড। ছোট্ট গোলাকার অংশগুলোকে বলা হয় কি প্লাজমিড। এই প্লাজমিড ছাড়াও কিছু রাইবোজোম থাকে। এদের রাইবোজোমটা কি প্রকৃতির, রাইবোজোমটা মূলত হচ্ছে 70s প্রকৃতির। এই যে স্টক লাইক স্ট্রাকচার থাকে, চাবুকের মতো একটা অংশ থাকে, এটার নাম হচ্ছে কি ফ্লাজেলা। যেগুলো হেয়ার লাইক স্ট্রাকচার গুলো থাকে, সেই হেয়ার লাইক স্ট্রাকচারের মধ্যে কিছু ক্ষুদ্র থাকে, সেগুলোকে বলা হয় ফিমব্রি। আর কিছু একটু বড় থাকে, সেগুলোকে বলা হয় পিলি। এই পিলিগুলোর মধ্যে যারা অ্যাটাচমেন্টে সাহায্য করে, দুটো সেক্সুয়াল রিপ্রোডাকশনে সাহায্য করে, সেগুলোকে বলা হয় সেক্স পিলি। বুঝে গেছে? তো এই হচ্ছে একটা প্রোক্যারিওটিক কোষের গঠন, সাধারণ গঠন। তো আজকের মতো এই ভিডিওতে এটুকুই। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী অংশগুলো নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলোকে লাইক শেয়ার কমেন্ট করে জানাও। ঠিক আছে?